হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। আমি তোমাদের সৌভম স্যার। তো চলে এসেছি তোমাদের এনএমজিএন 2024 এর লাইফ সায়েন্সের কিন্তু একটা প্র্যাকটিস সেট নিয়ে। আজকে কিন্তু আমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু 15 সেট করছি বা আমরা কিন্তু 15 নম্বর সেটটা করছি। এর আগে আমরা 14টা সেট অলরেডি আলোচনা করে ফেলেছি, যেগুলোতে কিন্তু তোমাদের আপকামিং যে এনএমজিএনএম রয়েছে 2024 এ তার কিন্তু স্পেশাল কিছু কোয়েশ্চেন বা কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন কিন্তু আমরা ডিসকাস করেছি, যেগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই করে ক্লাসগুলো কিন্তু করবে, কেউ কিন্তু ক্লাসগুলো মিস করবে না। সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ইনফরমেশন রয়েছে এবং প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সবাই কিন্তু ক্লাসগুলো, আগের ক্লাসগুলো অবশ্যই করে করবে এবং তার সঙ্গে সঙ্গে এই ক্লাসটা কিন্তু তোমরা সবাই খুব মাইনিউটলি করতে থাকবে, খুব অ্যাটেন্টিভলি করতে থাকবে। তো ক্লাসগুলো যেগুলো হচ্ছে এগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই করে জানাবে আমাদের কমেন্টে, এবং তোমরা আরো জানাতে পারো যে তোমাদের কোন কোন টপিকের উপরে ক্লাস কিন্তু প্রয়োজন। এই যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলোর পিডিএফ গুলো পাওয়ার জন্য একদম ফ্রিতে তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করবে। সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফস গুলো কালেক্ট করে নিতে পারবে, এবং যেই ক্লাসগুলো হয়ে যাচ্ছে তার থেকে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, কোনো রকম কোনো প্রবলেম থাকে, সেগুলো জানানোর জন্য তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা জয়েন করতে পারো। সেখান থেকে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। আমরা তোমাদেরকে সব রকম সাহায্য করার জন্য কিন্তু প্রস্তুত। তো চলো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করছি। দেখে নেই কোয়েশ্চেন কি রয়েছে। দেখো, তাহলে আগের দিন কিন্তু আমরা 15টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একদম তারপর থেকে আমরা করছি। একদম ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, তোমরা কিন্তু আগের দিনের সেটের সঙ্গে বা আগের সেটের সঙ্গে কিন্তু একটা লিংক এখানে কিন্তু খুঁজে পাবে। দেখো বলেছে কি, ফ্লোরিজেন এক প্রকার। আগের দিনই কিন্তু আমরা উদ্ভিদ হরমোনগুলো নিয়ে কিন্তু ডিসকাস করছিলাম। তাহলে এখানে বলছে ফ্লোরিজেন এক প্রকার কি ধরনের হরমোন। জানি আমরা যে ফ্লোরিজেন হচ্ছে একটা কিন্তু ফাইটো হরমোন বা প্ল্যান্ট হরমোন। ঠিক আছে, ফ্লোরিজেন হচ্ছে একটা ফাইটো হরমোন বা প্ল্যান্ট হরমোন। তাহলে অপশনগুলো দেখে নেবো। প্রাকৃতিক হরমোন রয়েছে, কৃত্রিম হরমোন রয়েছে, প্রকল্পিত হরমোন রয়েছে, লোকাল হরমোন রয়েছে। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে এই ফ্লোরিজেন হচ্ছে কিন্তু একটা প্রকল্পিত হরমোন। ফ্লোরিজেন হচ্ছে কিন্তু একটা আমাদের প্রকল্পিত হরমোন। ঠিক আছে, মনে রাখতে হবে ফ্লোরিজেন হচ্ছে প্রকল্পিত হরমোন। এই ফ্লোরিজেন কি কাজে হেল্প করছে আমাদের? ফ্লোরিজেন কিন্তু হেল্প করছে ফুল ফোটাতে। ঠিক আছে, ফুল ফোটাতে সাহায্য করছে এই ফ্লোরিজেন হরমোন। এটা হচ্ছে একটা প্রকল্পিত হরমোন। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। বলছে শিশুদের থাইরক্সিন হরমোন কম ক্ষরণে যে রোগ হয়, থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে যে রোগ হচ্ছে সেটার নাম কি? তাহলে অপশনগুলো দেখে নেবো আমরা। বলছে গয়টার, গয়টার। অপশন বি বলেছে গ্রেভস ডিজিজ বা গ্রেভ রোগ। অপশন সি তে বলেছে ক্রেটিনিজম, আর অপশন ডি তে বলেছে বামনত্ব বা ডোয়ারফিজম। ঠিক আছে, বামনত্ব বা এটাকে আমরা বলবো ডোয়ারফিজম। ঠিক আছে, ডোয়ারফিজম বলছি, ডোয়ারফিজম বলছি বা বামনত্ব বলছি। তাহলে সেক্ষেত্রে আমরা দেখে নেব রাইট অ্যান্সার কি হচ্ছে। রাইট অ্যান্সার কি হচ্ছে শিশুদের ক্ষেত্রে অবশ্যই করে এখানে কিন্তু আমরা দেখবো যে ক্রেটিনিজম যে ডিজিজটা রয়েছে এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে হচ্ছে থাইরক্সিনের কম ক্ষরণের ফলে। ঠিক আছে, এবং বড়দের কি হচ্ছে তাহলে? ক্রেটিনিজম হচ্ছে শিশুদের। তাহলে আমরা যদি দেখি অ্যাডাল্টদের কি হচ্ছে, অ্যাডাল্টদের কিন্তু কম ক্ষরণের ফলে কি হয়ে যাচ্ছে? মিক্সিডিমা। ঠিক আছে, অ্যাডাল্টদের হয়ে যাচ্ছে মিক্সিডিমা। মনে রাখতে হবে অ্যাডাল্টদের ক্ষেত্রে হচ্ছে মিক্সিডিমা, আর বাচ্চাদের বা বেবিদের ক্ষেত্রে হচ্ছে ক্রেটিনিজম। ঠিক আছে, মনে রাখতে হবে। আচ্ছা, এই ডোয়ারফিজম বা বামনত্ব হচ্ছে কিসের প্রভাবে? যদি এসটিএইচ হরমোনের কিন্তু হাইপোসিক্রেশন হয়। ঠিক আছে, এসটিএইচ হরমোন, এসটিএইচ হরমোনের হাইপোসিক্রেশন, হাইপোসিক্রেশন, হাইপোসিক্রেশন। ঠিক আছে, হাইপোসিক্রেশনের ফলে হচ্ছে, তার মানে কম ক্ষরণ। হাইপো মানে মনে রাখবে কম, আর হাইপার মানে হচ্ছে বেশি। ঠিক আছে, হাইপোসিক্রেশনের ফলে হচ্ছে এসটিএইচ হরমোনের বামনত্ব বা হচ্ছে ডোয়ারফিজম। ঠিক আছে, এবং এখানে অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি যে থাইরক্সিন হরমোনের হাইপোসিক্রেশন বা কম ক্ষরণের ফলে হয়ে যাচ্ছে কি? মিক্সিডিমা। ঠিক আছে, আচ্ছা গ্রেভস ডিজিজ কোথায় হচ্ছে? গ্রেভস ডিজিজ হচ্ছে কিন্তু এই যে আমাদের থাইরক্সিন হরমোন এটার কিন্তু হাইপার সিক্রেশনের ফলে। ঠিক আছে, হাইপার সিক্রেশনের ফলে, হাইপার সিক্রেশনের ফলে হয়ে যাচ্ছে গ্রেভস ডিজিজ। আর আমরা জানি যে এই গলগণ্ড রোগটাও কিন্তু হচ্ছে এই থাইরক্সিন হরমোনের জন্যই। ঠিক আছে, কারণ এখানে আমরা দেখছি যে থাইরক্সিন হরমোনে কি থাকছে না? আয়োডিন থাকছে। এই আয়োডিনের প্রভাবে, আয়োডিনটা যখন আমাদের শরীরে কম পরিমাণে ঢুকছে বা কম পরিমাণে আসছে, সেক্ষেত্রে কিন্তু গয়টার রোগটা হচ্ছে। এবং এই যে থাইরক্সিন হরমোন এর একটা উপাদান হচ্ছে কিন্তু আয়োডিন, এর একটা উপাদানই কিন্তু হচ্ছে আয়োডিন। থাইরক্সিন হরমোনের একটা উপাদান কিন্তু আয়োডিন। তাহলে এই যে
ডিজিজ গুলো কোন হরমোনের কারণে বা কোন হরমোনের হাইপোসিক্রিশনের ফলে কোন ডিজিজ হচ্ছে, কোন হরমোনের হাইপার সিক্রিশনের ফলে কোন ডিজিজ হচ্ছে, এই ডিজিজ গুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ডিজিজ গুলো থেকেই কিন্তু তোমাদের কিন্তু এক্সামে কোয়েশ্চেন দেয়। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে, বলছে যে হরমোন বিএমআর বৃদ্ধি করে, তাহলে বিএমআর বৃদ্ধি করছে কোন হরমোন? মনে রাখতে হবে বিএমআর এর পুরো নাম কি? বিএমআর এর পুরো নাম হচ্ছে বেসাল মেটাবলিক রেট। বেসাল মেটাবলিক রেট তার মানে কি, আমরা যখন একদম সম্পূর্ণ রেস্ট অবস্থায় রয়েছি, সম্পূর্ণ কিন্তু বিশ্রামরত অবস্থায় রয়েছি, যেখানে কিন্তু আমাদের কোনো রকম কোনো কাজ করছি না, সেক্ষেত্রে আমাদের শরীরে যতটা পরিমাণে এনার্জি লস হচ্ছে বা আমাদের শারীরিক কাজগুলো চালানোর জন্য যতটা পরিমাণ কিন্তু এনার্জি আমরা খরচ করছি, সেটাকেই আমরা কিন্তু বলছি বেসাল মেটাবলিক রেট বা বিএমআর। বিএমআর বা বেসাল মেটাবলিক রেট কিন্তু আমরা সেটাকেই বলছি। ঠিক আছে, অপশনগুলো দেখো, বলছে ইনসুলিন রয়েছে, অ্যাড্রিনালিন রয়েছে, থাইরক্সিন রয়েছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে এসটিএইচ। তাহলে দেখো রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাবে, বিএমআর বৃদ্ধি করছে কিন্তু অবশ্যই করে আমাদের মনে রাখতে হবে থাইরক্সিন হরমোন। ঠিক আছে, এই থাইরক্সিন হরমোন কিন্তু আমাদের বিএমআর বৃদ্ধি করতে সহায়তা করছে। থাইরক্সিন হরমোন কিন্তু বিএমআর বৃদ্ধিতে সহায়তা করছে। বাকি যে হরমোনগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি আগের ক্লাসে সেগুলো নিয়ে ডিসকাস করে ফেলেছি। এসটিএইচ হরমোনকে আমি বললাম যে তোমাদের কিন্তু এটাকে জিএইচ হরমোনও কিন্তু বলা হচ্ছে। এসটিএইচ হরমোনের পুরো নাম মনে রাখতে হবে সোমাটোট্রপিক হরমোন। তাহলে সোমাটো কথাটার অর্থ হচ্ছে আমাদের বডি। তাহলে সোমাটোট্রপিক হরমোন মানে যেই হরমোন আমাদের কি করছে, বডির গ্রোথে সাহায্য করছে বা আমাদের বডি ডেভেলপমেন্টে সাহায্য করছে, সেটাই কিন্তু আমরা বলবো সোমাটোট্রপিক হরমোন। তো যেহেতু আমাদের গ্রোথে হেল্প করছে, সেই জন্য আমরা সেটাকে গ্রোথ হরমোনও কিন্তু বলতে পারি। অ্যাড্রিনালিন হরমোনকে আমি তোমাদের বলেছিলাম যে সুপ্রারেনাল গ্ল্যান্ড বলা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে, এবং অ্যাড্রিনালিন যে হরমোনটা রয়েছে এটাকে আমরা বলতে পারি 3F হরমোন, জরুরিকালীন হরমোন, বা আমরা বলতে পারবো যে আপদকালীন হরমোন। ঠিক আছে, ওকে। ইনসুলিনের তো কাজ বলেছি, এটা আমাদের কি করছে না, রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে, যে গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? এটা খুব ইজি কোয়েশ্চেন, যে গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে। তাহলে মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হচ্ছে? অপশনগুলো দেখে নাও। বলছে থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনাল, ডিম্বাশয়। কোনটা হবে আমাদের মাস্টার গ্ল্যান্ড? কোনটা হবে মাস্টার গ্ল্যান্ড? তাহলে আমরা জানি অপশন বি, পিটুইটারি যেটা রয়েছে, এই পিটুইটারিকে আমরা বলছি মাস্টার গ্ল্যান্ড। কারণটা কি? কারণ আমাদের শরীরের মধ্যে যে সমস্ত হরমোনগুলো ক্ষরিত হচ্ছে বা যেই হরমোনগুলো কাজ করছে, তাদের মধ্যে বেশিরভাগগুলোই এই পিটুইটারি থেকে ক্ষরিত হচ্ছে। ঠিক আছে, পিটুইটারি থেকেই কিন্তু ক্ষরিত হচ্ছে। পিটুইটারির দুটো পোর্শন রয়েছে, অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি, অগ্র পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারি। তাহলে অগ্র পিটুইটারি থেকেই বেশিরভাগ হরমোনগুলো ক্ষরিত হচ্ছে, যেমন এসিটিএইচ, এসটিএইচ বা এলএইচ যাই বলি না কেন। পশ্চাৎ পিটুইটারি থেকে আমরা শুধুমাত্র দেখবো যে এডিএইচ এবং অক্সিটোসিন, এই দুটো যে হরমোন রয়েছে, এডিএইচ হরমোন এবং অক্সিটোসিন হরমোন, এইগুলো কিন্তু আমাদের পিটুইটারির পশ্চাৎ ভাগ থেকে কিন্তু সিক্রেট হচ্ছে বা ক্ষরণ হচ্ছে। আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। এবারে আমরা একটু ডিম্বাশয়টা দেখে নেব। ডিম্বাশয় গ্রন্থি কোথায় থাকছে? এটা কিন্তু থাকছে ডিম্বাশয়। ডিম্বাশয়টা কোথায় থাকছে না, এটা হচ্ছে কি আমাদের উইমেন্সদের বডিতে বা স্ত্রী দেহে কিন্তু ডিম্বাশয় থাকছে। দেখতে কেমন হয়? অনেকটা আমন্ড শেপে হয়। ঠিক আছে, আমন্ড যে আমরা দেখি বাদামগুলো, সেরকম দেখতে কিন্তু হচ্ছে এই ডিম্বাশয় বা আমাদের যে ওভারি যেগুলো রয়েছে। ঠিক আছে, ওভারি বা ডিম্বাশয়গুলো স্ত্রী দেহে থাকে, মনে রাখতে হবে। ঠিক আছে, স্ত্রী দেহে থাকছে এই ডিম্বাশয়। ঠিক আছে, আমন্ড শেপের হয়, আমরা আমন্ড বাদাম খেয়ে থাকি। ঠিক আছে, সেই আমন্ড শেপের মতো কিন্তু হয় এই ডিম্বাশয়গুলো। ডিম্বাশয় কি করছে? ডিম্বাশয়ের কাজ কিন্তু হচ্ছে ডিম্ব নিঃসরণ করা। ঠিক আছে, ডিম্বাশয়ের কাজ হচ্ছে ডিম্ব নিঃসরণ করা। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে কিন্তু কিছু হরমোনও ক্ষরিত হয়, যেমন আমরা যদি বলি ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই জাতীয় যে হরমোনগুলো বা ফিমেল হরমোন যেগুলো রয়েছে, যেগুলো ফিমেল বডিতে সিক্রেট হচ্ছে, সেগুলো কিন্তু এই ডিম্বাশয় থেকে ক্ষরিত হচ্ছে। ঠিক আছে, বা স্টেরয়েড হরমোন যেগুলো ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন গুলো, সেগুলো কিন্তু এই ডিম্বাশয় থেকে ক্ষরিত হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের? বলছে দেখো নিচের কোনটি স্টেরয়েড হরমোন? দেখো এইখানে আমরা এক্ষুনি বললাম স্টেরয়েড হরমোনের কথা, তারপরেই কিন্তু কোয়েশ্চেনটা চলে এলো যে স্টেরয়েড হরমোন কোনটা রয়েছে। স্টেরয়েড হরমোন কি রয়েছে সেটা কিন্তু আমরা এখানে আলোচনা করব। তাহলে অপশনগুলো কি কি রয়েছে দেখো। বলছে থাইরক্সিন, রিল্যাক্সিন, প্রোজেস্টেরন এবং ইনসুলিন। থাইরক্সিন, রিল্যাক্সিন, প্রোজেস্টেরন এবং ইনসুলিন রয়েছে।
তাহলে আমি এক্ষুনি বললাম যে আমাদের যে ওভারি বা ডিম্বাশয় রয়েছে সেখান থেকে কিন্তু ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক হরমোনগুলো ক্ষরিত হয়, যেগুলো হচ্ছে কিন্তু আমাদের স্টেরয়েড হরমোন, যেগুলো হচ্ছে আমাদের কিন্তু স্টেরয়েড হরমোন। তাহলে অপশনগুলো দেখলেই আমরা বুঝতে পারছি যে অপশন সি তে রয়েছে আমাদের প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরন হয়ে যাচ্ছে কিন্তু আমাদের স্টেরয়েড হরমোন। ঠিক আছে, স্টেরয়েড হরমোন কোথা থেকে ক্ষরিত হচ্ছে? প্রোজেস্টেরন ওভারি, ঠিক আছে, ওভারি বা ডিম্বাশয় থেকে কিন্তু ক্ষরিত হচ্ছে। ঠিক আছে, ওভারিটা অবস্থান করছে স্ত্রী দেহে। ঠিক আছে, আচ্ছা, বাকি আমরা কিন্তু জানি ইনসুলিনের কাজ, থাইরক্সিনের কাজ। রিল্যাক্সিন কি করছে? রিল্যাক্সিন কিন্তু মনে রাখতে হবে আমাদের ফিমেল বডিতে কি করছে? রিল্যাক্সিন হরমোনটা সিক্রেট করছে যখন বেবি কি হচ্ছে, বার্থ হচ্ছে, ঠিক আছে, বা হচ্ছে কোনো বাচ্চার জন্ম দিচ্ছেন কোনো মা, তার শরীরে কিন্তু এই রিল্যাক্সিন হরমোনটা ক্ষরিত হচ্ছে, যেটা কি করছে আমাদের পেশিগুলোকে কিন্তু একটু লুজ করে দিচ্ছে, একটু রিল্যাক্স করে দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, যাতে কিনা বেবির বার্থে সেটা হেল্প করতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 21 কি বলছে? মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করছে কোন হরমোন? অপশনগুলো দেখে নাও। বলছে এডিএইচ, এসিটিএইচ, জিটিএইচ, এসটিএইচ। কোনটা হবে আমাদের রাইট অ্যান্সার? তাহলে মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করছে কোন হরমোন? আচ্ছা, আগে আমরা দেখে নেব প্রত্যেকটা হরমোন যেগুলো দিয়েছে ওদের ফুল ফর্মগুলো বা নামগুলো। এডিএইচ এর পুরো নাম কি? এডিএইচ এর পুরো নাম হয়ে যাচ্ছে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, এডিএইচ হরমোন। ঠিক আছে, ওকে। এসিটিএইচ, অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। এসিটিএইচ এর পুরো নাম হচ্ছে অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে আমরা দেখবো জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন। গোনাডোট্রপিক হরমোন, এই গোনাডোট্রপিক হরমোনের কাজটা একটু আমি তোমাদের বলে দিই। এটা কি করছে? আমাদের যে গোনাডো বা হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে জনন গ্রন্থিগুলো, যৌন গ্রন্থিগুলো, যেমন আমাদের শুক্রাশয় রয়েছে বা স্ত্রীদেহে ডিম্বাশয় রয়েছে, এগুলোর কিন্তু ডেভেলপমেন্টে এবং এগুলোর গ্রোথে কিন্তু সাহায্য করছে এই গোনাডোট্রপিক হরমোন। এসটিএইচ হরমোন আমি কিন্তু তোমাদের অনেকবার বলেছি। এসটিএইচ হরমোনের আরেকটা নাম আমি তোমাদের বললাম, যেটা হচ্ছে গিয়ে জিএইচ বা গ্রোথ হরমোন। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা এসিটিএইচ, অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন রয়েছে। এখানে আমরা দেখবো অ্যাড্রিনাল কর্টেক্স বা আমাদের যে অ্যাড্রিনাল কর্টেক্স এর ডেভেলপমেন্টে সাহায্য করছে। এখানে ডিজিজ কিন্তু একটা রয়েছে, অ্যাডিসন্স ডিজিজ। ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। বা কুসিং সিনড্রোম, কুসিং সিনড্রোম এবং অ্যাডিসন্স ডিজিজ দুটো রয়েছে এই এসিটিএইচ রিলেটেড, এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে এই এডিএইচ বা অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। এই এডিএইচ এর যদি আমরা কম ক্ষরণ হয় বা আমাদের শরীরে যদি এডিএইচ কম পরিমাণে ক্ষরিত হয়, সেক্ষেত্রে আমাদের কি রোগটা হবে? সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে বহুমূত্র, যেটাকে আমরা বলবো কি? ডায়াবেটিস। ডায়াবেটিস কি বলবো? ইনসিপিডাস। ঠিক আছে, ডায়াবেটিস ইনসিপিডাস মনে রাখতে হবে। ডায়াবেটিস ইনসিপিডাস হয়ে যাচ্ছে নাম, যেটাকে আমরা বলবো বহুমূত্র। আরেকটা রয়েছে ডায়াবেটিস মেলিটাস, যেটা হচ্ছে ইনসুলিনের কম ক্ষরণের ফলে হচ্ছে। ইনসুলিনের কম ক্ষরণের ফলে হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, আর এডিএইচ এর কম ক্ষরণের ফলে হয়ে যাচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। দুটো কিন্তু রয়েছে, ভালো করে কিন্তু মনে রাখতে হবে। এখানের মধ্যে এই যে তিনটে হরমোন দেখতে পাচ্ছি আমরা, এই তিনটে হরমোন কিন্তু ক্ষরিত হচ্ছে অগ্র পিটুইটারি থেকে, অগ্র পিটুইটারি থেকে। ঠিক আছে, ঠিক আছে, এই তিনটে ক্ষরিত হচ্ছে অগ্র পিটুইটারি থেকে। শুধুমাত্র এডিএইচ, এটা হচ্ছে গিয়ে পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হচ্ছে, পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হচ্ছে এডিএইচ। ঠিক আছে, চলো তাহলে, বা এডিএইচ এর আরেকটা নাম রয়েছে ভেসোপ্রেসিন। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। এই ধরনের যে ছোট ছোট ইনফরমেশন গুলো কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, এগুলোই থেকে কিন্তু তোমাদের এক্সামে কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, এইগুলো দিয়েই কিন্তু তোমাদের এক্সামে কোয়েশ্চেন দেবে। তো সেই জন্য এই ইনফরমেশন গুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। চলো এবারে বলেছে, দেখো নিচের কোনটি কৃত্রিম হরমোন? নিচের কোনটি কৃত্রিম হরমোন? তাহলে অপশন গুলো দেখে নেবো। আইএ দিয়েছে, এডিএইচ দিয়েছে, আইবি দিয়েছে, এসটিএইচ দিয়েছে। তাহলে কৃত্রিম হরমোন বলেছে, তার মানে যেটা কিন্তু কি করব আমরা, যেটা আমরা কি করছি না, ল্যাবে সেটাকে কিন্তু তৈরি করা হয়েছে, সেটা কিন্তু ন্যাচারালি কিন্তু পাওয়া যাচ্ছে না। তাহলে দেখো এখনই বললাম আমরা এডিএইচ আর এসটিএইচ নিয়ে কিন্তু আলোচনা করলাম। এডিএইচ আর এসটিএইচ বা জিএইচ নিয়ে আমরা আলোচনা করলাম। এগুলো কিন্তু আমরা জানি যেগুলো কিন্তু আমাদের হিউম্যান বডিতে পাওয়া যাচ্ছে, হিউম্যান বডিতে পাওয়া যাচ্ছে।
বাকি যে দুটো রয়েছে দেখো আইএ এবং আইবিএ, এই দুটো কিন্তু হচ্ছে কি আমাদের ফাইটো হরমোন বা প্ল্যান্ট হরমোন। তার মধ্যে যেটা আইএ রয়েছে এটা কিন্তু আমরা জানি যে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে অক্সিনের রাসায়নিক নাম। অক্সিন হরমোনের রাসায়নিক নাম হচ্ছে আইএএ বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। বাকি কে থাকলো তাহলে দেখো আইবিএ, অপশন বি অপশন সি ইন্ডোল বিউটারিক অ্যাসিড আইবিএ। এই ইন্ডোল বিউটারিক অ্যাসিডটাই হচ্ছে আমাদের কৃত্রিম হরমোন। আইবিএ বা ইন্ডোল বিউটারিক অ্যাসিড এটাই হয়ে যাচ্ছে আমাদের কৃত্রিম হরমোন। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে গেল এখানে? কৃত্রিম হরমোন হচ্ছে আইবিএ বা ইন্ডোল বিউটারিক অ্যাসিড। ঠিক আছে, মনে রাখতে হবে নামগুলো। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 23 কি রয়েছে আমাদের? বলেছে কোন প্রকার কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়? তাহলে কোন ধরনের কোষ বিভাজনে একটা মাতৃকোষ ভেঙে গিয়ে দুটো কিন্তু একই রকমের কোষ সৃষ্টি হচ্ছে? মানে ধরো যদি একটা মাতৃকোষ থাকে সেখান থেকে ভেঙে যাচ্ছে এবং সেটা কিন্তু একই রকম কিন্তু দুটো কোষ তৈরি করছে, তাহলে সেটা কোন ধরনের কোষ বিভাজনের ক্ষেত্রে ঘটছে এই ধরনের ঘটনাটা? তাহলে আমরা যদি দেখি অপশনগুলো কি রয়েছে, অ্যামাইটোসিস রয়েছে, মাইটোসিস রয়েছে, মিওসিস রয়েছে এবং বলছে কোনোটাই নয়। তাহলে রাইট অ্যান্সার কি হবে? একই রকম একটা মাতৃকোষ থেকে দুটো সমান ক্রোমোজোম বিশিষ্ট দুটো কোষ উৎপন্ন হচ্ছে। কোন ক্ষেত্রে? আমরা জানি যে মাইটোসিস যেটাকে আমরা বলছি সমবিভাজন, মাইটোসিস যেটাকে আমরা বলছি কি সমবিভাজন। ঠিক আছে, এই মাইটোসিসকে আমরা বলবো সমবিভাজন। তার কারণ দেখতেই পাচ্ছ টুয়েন থেকে দুটো টুয়েন তৈরি হচ্ছে, মাতৃকোষ ভেঙে গিয়ে দুটো কিন্তু একই রকম কোষ উৎপন্ন হচ্ছে। তাহলে এটাকেই আমরা বলছি মাইটোসিস ডিভিশন বা হচ্ছে সমবিভাজন। সেল ডিভিশন থেকে খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের সেল ডিভিশন। প্রচুর পরিমাণে কোয়েশ্চেন রয়েছে সেল ডিভিশনের টাইপস গুলো এবং সেখানে যে বিভিন্ন ধরনের তোমাদের সেল ডিভিশনের প্রসেস গুলো রয়েছে সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে আসে। তো সেল ডিভিশনটা কিন্তু তোমাদেরকে ভালো করে রিভাইজ করতে হবে। চলো, তাহলে দেখতেই পাচ্ছ এখানে এইভাবে কিন্তু আমাদের মাইটোসিস ডিভিশনটা ঘটছে। নেক্সট কি রয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 24 বলছে কোন প্রকার কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের অর্ধেক হয়ে যায়? ঠিক আছে, অপত্য কোষে অর্ধেক হয়ে যাচ্ছে, তার মানে মাতৃকোষ যদি আমরা দেখি যে 2n থাকছে, মাতৃকোষ যদি 2n থাকে তাহলে সেক্ষেত্রে অপত্য কোষে আমরা কি দেখবো? অপত্য কোষে সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে? অপত্য কোষে সেটা ভেঙে গিয়ে অর্ধেক হয়ে যাচ্ছে। তার মানে অপত্য কোষগুলো যখন হচ্ছে সেখানে আমরা দেখবো ক্রোমোজোমটা কি হয়ে যাচ্ছে না এন হয়ে যাচ্ছে। মাতৃকোষ ছিল ডিপ্লয়েড আর অপত্য কোষে আমরা দেখলাম সেটা হ্যাপ্লয়েড হয়ে গেল। ঠিক আছে, অপত্য কোষে দেখলাম আমরা সেটা হ্যাপ্লয়েড হয়ে গেল। তাহলে কোন ধরনের কোষ বিভাজনে ঘটছে এটা? তাহলে এটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে বা হ্রাস হয়ে যাচ্ছে। তাহলে হ্রাস বিভাজন তাহলে আমরা কোনটাকে বলছি? তাহলে অপশনগুলো দেখো কি রয়েছে, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস এবং কোনোটাই নয়। তাহলে রাইট অ্যান্সার আমরা জানি, আমরা এখনই বললাম যে মাইটোসিস হচ্ছে সমবিভাজন, তাহলে হ্রাস বিভাজন আমরা বলবো মিওসিস। মিওসিস হচ্ছে কি হ্রাস বিভাজন। অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, এটাকে আমরা বলবো হ্রাস বিভাজন। ঠিক আছে, হ্রাস বিভাজন। তার কারণ কি? কমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে, ডিপ্লয়েড সেট অফ ক্রোমোজোম থেকে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম হয়ে যাচ্ছে। তো সেই জন্য এটাকে আমরা বলছি মিওসিসটাকে হ্রাস বিভাজন। তাহলে কমে যাওয়ার কারণে কিন্তু আমরা এখানে হ্রাস বিভাজন এটাকে বলছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা কিন্তু দেখে নেব। চলো, কোয়েশ্চেন নাম্বার 25 বলেছে সেন্ট্রোমিয়ারের অবস্থান হলো ক্রোমোজোমের। ক্রোমোজোমের কোথায় অবস্থান করছে? সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের কোথায় অবস্থান করছে সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতেই কিন্তু ক্রোমোজোমগুলোর গঠন হচ্ছে। ঠিক আছে, সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতেই কিন্তু ক্রোমোজোমগুলোর গঠন হচ্ছে আমরা দেখতে পাই। ঠিক আছে, আমরা কিন্তু দেখতে পাই যে ক্রোমোজোমগুলোর গঠন কিন্তু এই সেন্ট্রোমিয়ারের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো এই যে আমাদের কি রয়েছে না মুখ্য খাঁজ অপশন এ,
এখানে কিন্তু আমাদের অবস্থান করছে সেন্ট্রোমিয়ার, তাহলে সেন্ট্রোমিয়ারের উপর অবস্থান করছে, তাহলে আমরা নামগুলো কিন্তু জানি যে সেন্ট্রোমিয়ারের উপর ডিপেন্ড করে নামগুলো কেমন দিচ্ছি আমরা। দেখো মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, ঠিক আছে, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এরকম কিন্তু নামগুলো রয়েছে, ঠিক আছে। মেটাসেন্ট্রিক মানে একদম যেটা সেন্টারে থাকছে মিডল পজিশনে, সাবমেটাসেন্ট্রিক মানে ঠিক সেন্টারের কাছাকাছি থাকছে, টেলোসেন্ট্রিক মানে যেটা একদম কিন্তু টেলের দিকে থাকছে, আর অ্যাক্রোসেন্ট্রিক মানে হচ্ছে কি যেটা একদম ঠিক মোটামুটি তার টেল বা একদম শেষ প্রান্তে থাকছে। এই রকম কিন্তু সেন্ট্রোমিয়ারের অবস্থানগুলোর উপর ভিত্তি করে আমরা কিন্তু ক্রোমোজোমগুলোর নাম দিয়ে থাকি, ঠিক আছে। ভি শেপড বা এল শেপড এরকম কিন্তু হয়ে থাকে ক্রোমোজোমগুলো, তাহলে সেটা কিন্তু অবস্থান করছে সেন্ট্রোমিয়ারটা কোথায় না আমাদের এই মুখ্য খাঁজে কিন্তু অবস্থান করছে, ঠিক আছে, মনে রাখতে হবে এগুলো। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখে নাও। ওকে, এটা একটা ছোট্ট একটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন রয়েছে একটু। এখানে দেখো কি বলছে, একটা মাতৃকোষে 16টি অপত্য কোষ হলো, তার মানে মাতৃকোষ ভেঙে গিয়ে 16টা অপত্য কোষ তৈরি হচ্ছে। আচ্ছা, মাইটোসিস পদ্ধতিতে কতবার বিভাজন হচ্ছে? দেখো মাইটোসিস বলেছে, মাইটোসিস পদ্ধতিতে বলেছে, মাইটোসিস পদ্ধতিতে অপত্য কোষটা ভেঙে 16টা কোষ তৈরি হচ্ছে। ধরো এইভাবে একটা কোষ 2n, মাইটোসিস বলেছে, তার মানে কি মাইটোসিস মানে সমবিভাজন আমরা জানি, ঠিক আছে। তার মানে একটা কোষ থেকে ধরো এইভাবে ভেঙে গিয়ে দুটো কোষ হলো, ঠিক আছে। এবার সেই কোষগুলো থেকে আবার কিন্তু ভেঙে গিয়ে এইভাবে দুটো দুটো করে কোষ তৈরি হচ্ছে, এইভাবে কিন্তু দুটো দুটো করে কোষ তৈরি হচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা দেখি যে এইভাবে কিন্তু 16টা কোষ কিন্তু তৈরি হচ্ছে, এইভাবে কিন্তু তৈরি হতে হতে 16টা কোষ, 16টা অপত্য কোষ তৈরি হয়েছে। তাহলে 16টা অপত্য কোষ হতে গেলে এরকম ভাবে কবার বিভাজিত হতে হবে, ঠিক আছে, কবার বিভাজিত হওয়ার পরে 16টা কিন্তু কোষ উৎপন্ন হচ্ছে। তাহলে অপশন দেখো বলছে 2 বার, 4 বার, 8 বার, 10 বার। তাহলে এর মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে, ঠিক আছে। তাহলে এই ধরনের কোয়েশ্চেনগুলো করার জন্য কিন্তু আমাদের একটু ফর্মুলাটা মনে রাখতে হবে। তার কারণ তোমাকে এখানে 16টা দিয়েছে, তুমি 16টা মনে রেখে দিলে বা মুখস্থ করে নিলে, কিন্তু যদি তোমাকে অন্য একটা কিছু দিয়ে দেয় কতবার বা এই সংখ্যাটা যদি তোমাদের এখানে চেঞ্জ করে দেয়, তাহলে কিন্তু তোমার করতে অসুবিধা হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি ফর্মুলাটা জেনে রাখি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সহজেই বের করে ফেলতে পারবো। তাহলে 16 বার বলেছে, মানে সঠিক 16টি অপত্য বলেছে, 16টি অপত্য বলেছে। তাহলে দেখো এর যে ফর্মুলাটা সেটা হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার n বার ডিভিশন হওয়ার পরেই কিন্তু 16টা হয়েছে, 2 টু দি পাওয়ার n বার ডিভিশন হওয়ার ফলেই কিন্তু 16টা হয়েছে। তার মানে আমরা এখানে লিখে দিতে পারবো যে 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু কিন্তু 16। তার মানে 2 টু দি পাওয়ার n ডিভিশন হওয়ার পরেই 16টা কোষ তৈরি হয়েছে, মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদেরকে কিন্তু এই n টা বের করতে হবে। n সমান হচ্ছে নাম্বার অফ টাইমস, n ইজ ইকুয়ালস টু হচ্ছে কতবার, ঠিক আছে, নাম্বার অফ টাইমস। তাহলে কতবার, n মানে হচ্ছে কতবার, এখানে n মানে হচ্ছে কতবার। তাহলে আমরা একটা সহজেই করে নিতে পারবো। তাহলে 2 টু দি পাওয়ার n এখানে যদি আমরা ইউজ করি, তাহলে এখানে আমরা 16টা 2 টু দি পাওয়ারের কত হচ্ছে 16 সেটা আমরা করে নিতে পারবো। তার মানে 2 কে কতবার গুণ করলে 16 আসছে, ঠিক আছে। সোজা হিসেব হচ্ছে 2 কে কতবার গুণ করলে 16 আসছে। আমরা জানি যে 2 কে 4 বার গুণ করলেই আমরা 16 পেয়ে যাব, তাই না। 2 কে আমরা যদি 4 বার গুণ করি এইভাবে, ঠিক আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আমরা জানি 2 কে 4 বার গুণ করলে কিন্তু আমরা 16 পেয়ে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে 2 এর পাওয়ারে কিন্তু 4 বসিয়ে দিতে পারবো। তাহলে 2 এর পাওয়ারে আমরা 4 বসিয়ে দিতে পারবো। তাহলে দেখো এখানে 2 রয়েছে, তাহলে এখানেও 2 রয়েছে, তাহলে এখানে আমরা লিখতে পারি তাহলে n ইজ ইকুয়ালস টু তাহলে 4 আমরা লিখতে পারবো, n ইজ ইকুয়ালস টু 4 লিখতে পারবো। তাহলে দেখো এইভাবে যদি 4 বার বিভাজিত হয়, এইভাবে যদি 4 বার বিভাজিত হয় তাহলে কিন্তু 16টা কোষ উৎপন্ন হয়ে যাবে। 4 বার বিভাজিত হলেই কিন্তু এখানে তাহলে অপশন বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু 4 বার বিভাজিত হলে কিন্তু 16টা কোষ তৈরি হয়ে যাবে। তাহলে এই যে ছোট্ট ফর্মুলাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে 2 টু দি পাওয়ার n টাইমস, ঠিক আছে, 2 টু দি পাওয়ার n টাইমস, 2 টু দি পাওয়ার n মানেই কত, মানে কতগুলো কোষ তৈরি হচ্ছে, 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু কতগুলো কোষ তৈরি হচ্ছে। আর এই n মানেই হচ্ছে কতবার বিভাজিত হচ্ছে, ঠিক আছে, n মানেই হচ্ছে কতবার বিভাজিত হচ্ছে। এই ফর্মুলাটা কিন্তু তোমরা ভালো করে নোট করে রাখবে এবং তার সঙ্গে সঙ্গে ভালো করে মনে রাখবে কিভাবে কিন্তু হচ্ছে, ঠিক আছে।
তাহলে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের এক্সামে দিতে পারে। তো সেই জন্য এই ফর্মুলাটা খুব ভালো করে কিন্তু মনে রাখবে, এবং এইগুলো থেকে, এই কোয়েশ্চেনগুলো থেকে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে তোমরা জানো আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমরা জয়েন হবে, এবং তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে, সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করা হবে। চলো, আশা করি বোঝা গেল ব্যাপারটা। নেক্সট কোয়েশ্চেনে আমরা এবারে যাব। আচ্ছা, 27 এর কোয়েশ্চেন কি বলেছে দেখো, বলছে একটি দেহ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 40, মাইটোসিস বিভাজনের ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কটি হবে? দেহ মাতৃকোষের ক্রোমোজোম আমরা জানি যে আমাদের যে বডির মধ্যে যে ক্রোমোজোম গুলো রয়েছে সেগুলো হচ্ছে কি হ্যাপ্লয়েড সেট, ঠিক আছে, সরি সেগুলো হচ্ছে ডিপ্লয়েড সেট, ঠিক আছে, তার মানে হচ্ছে 2n। আমাদের যে বডির মধ্যে যে ক্রোমোজোম সংখ্যা রয়েছে তার ক্রোমোজোম সেট হচ্ছে ডিপ্লয়েড বা 2n আমরা বলবো। তাহলে 2n সেট সমান হচ্ছে এইটারই ক্রোমোজোম সংখ্যাটা দিয়েছে 40, তাহলে 2n ইজ ইকুয়ালস টু আমাদের এখানে দিয়েছে 40। তাহলে এবারে আমাদেরকে দিয়েছে দেখো মাইটোসিস, ঠিক আছে, মাইটোসিস মানে কি বিভাজন আমাদেরকে মনে রাখতে হবে, সমবিভাজন। মাইটোসিস মানে সমবিভাজন, তাহলে যেহেতু আমাদের, ঠিক আছে, মাইটোসিস হচ্ছে, মাইটোসিস ডিভিশন হচ্ছে, তার মানে কি মাইটোসিস ডিভিশন মানে 2nটা ভেঙে গিয়ে কিন্তু এটা কিন্তু সমবিভাজন, তাহলে 2nটা ভেঙে গিয়ে 2nই হবে, 2nটা ভেঙে গিয়ে কিন্তু 2nই তৈরি হবে। তাহলে সেখানে আমাদেরকে বলেছে তাহলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কতগুলো হবে, তাহলে 2n থেকে 2nই হচ্ছে, তার মানে যেটা ছিল সেটাই হচ্ছে, তার মানে 2n মানেই তো আমরা লিখেছি 40, তাহলে এটাও হচ্ছে 40ই হবে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 40, রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল। আমাদের মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা বলছে 40। আমরা জানি যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা বা আমাদের ক্রোমোজোমের যে সেট গুলো থাকে সেটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড সেট বা হচ্ছে 2n সেট। তাহলে 2n সমানই আমাদেরকে দিয়ে দিয়েছে 40। আর এখানে আমাদেরকে বলেছে কি মাইটোসিস, মাইটোসিস মানে আমরা জানি যে সমবিভাজন, মাইটোসিস মানেই আমরা জানি সমবিভাজন, তাহলে সেক্ষেত্রে সমবিভাজন মানে 2n থেকে 2nই তৈরি হবে। এবারে 2n মানে 40টা ছিল আবার 40টাই তৈরি হবে, তাহলে অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। যদি এটা আমাদেরকে মিওসিস বলতো, ঠিক আছে, যদি আমাদেরকে বলতো যে এটা মিওসিস, ঠিক আছে, যদি আমাদেরকে বলতো মিওসিস, সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হতো যে 2n থেকে কিন্তু কি তৈরি হচ্ছে, 2n থেকে কিন্তু ডিপ্লয়েড থেকে কিন্তু আমাদের এটা হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে, ঠিক আছে, হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে। তাহলে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের n হয়ে যাচ্ছে, তার মানে 2n যদি 40 হয় তাহলে n কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। তখন কিন্তু আমাদের এই 20 অ্যান্সার হতো। যদি এটা মিওসিস কোষ বিভাজন বলতো, যদি এটা মিওসিস কোষ বিভাজন বলতো তখন কিন্তু আমাদের হয়ে যেত 20 অ্যান্সার। আশা করি বোঝা গেল ব্যাপারটা কি রয়েছে। এই ধরনের ছোট্ট ছোট্ট একটু অঙ্কগুলো, একটু নিউমেরিক্যালস গুলো তোমাদের কিন্তু দিয়ে দিতে পারে, তো সেই জন্য ভালো করে কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে। চলো, আশা করি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসছি। আচ্ছা, এখানেও দেখো এরকম কিন্তু একটা তোমাদের ছোট্ট একটা নিউমেরিক্যাল দিয়ে দিয়েছে। কি বলছে, কোন জীবের ক্রোমোজোম সংখ্যা 2n ইজ ইকুয়ালস টু 16 হলে, আচ্ছা এখানে একটু খেয়াল করবে, এটা জীবের হবে, ঠিক আছে, যুগের হয়ে গেছে, ঠিক আছে, বলছে কোন জীবের ক্রোমোজোম সংখ্যা 2n ইজ ইকুয়ালস টু 16, ক্রোমোজোম সংখ্যা, তার মানে আমাদেরকে ডিপ্লয়েডটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, ডিপ্লয়েডটা কিন্তু এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে সমান 16, ডিপ্লয়েডটা আমাদেরকে দিয়ে দিয়েছে। বলছে শুক্রাণুর ক্রোমোজোম সংখ্যা কত হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে স্পার্ম বা শুক্রাণু যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই করে শুক্রাণুর যে ক্রোমোজোম সেট সেটা কিন্তু সব সময় মনে রাখতে হবে আমাদেরকে কি হচ্ছে হ্যাপ্লয়েড, এন সেটের ক্রোমোজোম থাকে শুক্রাণুর মধ্যে। শুক্রাণু বলুক বা ডিম্বাণু বলুক, ডিম্বাণুতেও কিন্তু সেম হবে, শুক্রাণু বলুক বা ডিম্বাণু বলুক দুটোতেই কিন্তু এন সেট অফ ক্রোমোজোম থাকে, দুটোতেই কিন্তু এন সেট অফ ক্রোমোজোম থাকে, আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, দুটোতেই এন সেট অফ ক্রোমোজোম থাকে। তাহলে আমাদের এখানে 2n সেট দিয়ে দিয়েছে, তার মানে আমাদেরকে ডিপ্লয়েড দিয়ে দিয়েছে, তাহলে আমাদেরকে হ্যাপ্লয়েডটা বের করতে হবে। এটা খুব ইজি, যদি 2n সমান 16 হয় তাহলে n সমান নিশ্চয়ই অর্ধেক হয়ে যাবে, n সমান নিশ্চয়ই 8 হয়ে যাবে, তাই না।
তাহলে 2n সমান যদি 16 হয় তাহলে n সমান অবশ্যই করে 8 হয়ে যাবে। তাহলে শুক্রাণু বা ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা সবসময় মনে রাখতে হবে যে n সেটের হয় বা আমাদের কিন্তু হ্যাপ্লয়েড সেটের হয়, ঠিক আছে। আর আমাদের যে দেহ কোষ তার কিন্তু সবসময় ডিপ্লয়েড, ঠিক আছে। তাহলে এখানে আমাদেরকে ডিপ্লয়েড সেটটা দিয়ে দিয়েছে 16, তাহলে আমাদেরকে হ্যাপ্লয়েডটা বা এনটা বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের 8। তাহলে রাইট অ্যান্সারটা আমাদের অপশন বি হয়ে যাচ্ছে এখানটায়। রাইট অ্যান্সার কিন্তু এখানে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো ক্লিয়ার হয়েছে, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখে নেব। চলো আজকের সেটের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন। তাহলে এখানে কি রয়েছে দেখো, সেকেন্ড লাস্ট কোয়েশ্চেনে বলেছে উদ্ভিদের পাতার ক্রোমোজোম সংখ্যা 24, উদ্ভিদের পাতার ক্রোমোজোম সংখ্যা 24, তাহলে শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে? এটা কিন্তু একটা খুব ভালো কোয়েশ্চেন। তো দেখো কি বলছে, পাতার ক্রোমোজোম সংখ্যা। তাহলে আমরা যদি বলি যে উদ্ভিদের পাতা, তাহলে উদ্ভিদের পাতাতে কেমন ক্রোমোজোম থাকছে বা কত সেটের ক্রোমোজোম থাকছে, তাহলে দেখে নাও উদ্ভিদের পাতার কিন্তু ক্রোমোজোম সংখ্যার সেট সেটা হয়ে যাচ্ছে ডিপ্লয়েড 2n। তাহলে 2n সমান আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে 24। দেখো একটা জিনিস খেয়াল রাখবে যে উদ্ভিদের পাতা বলুক, ফল বলুক, ফুল বলুক বা হচ্ছে তার যেখানেই বলুক, তাহলে দেহকোষের মূল বলুক, দেহকোষের যে কোনো ক্রোমোজোম নিয়ে নিক, ঠিক আছে, দেহকোষের যে কোনো ক্রোমোজোম সংখ্যা কিন্তু কত হয়ে যাচ্ছে 2nই হবে। দেহকোষের যে কোনো ক্রোমোজোম সংখ্যা কিন্তু 2nই হবে, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে 2n কিন্তু এখানে আমাদের দিয়ে দিয়েছে যে 24, এখানে আমাদের দিয়ে দিয়েছে। এবারে আমাদেরকে বলেছে শস্য নিউক্লিয়াস। এইবারে আমরা দেখব যে শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত। আমরা জানি যে শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হয়ে যাচ্ছে কত 3n। শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হয়ে যাচ্ছে 3n, ট্রিপ্লয়েড, ঠিক আছে। আমরা বলছি হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, কিন্তু ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস 3n থাকছে। মনে রাখতে হবে আমাদের যখন দ্বিনিষেক পদ্ধতিতে শস্য নিউক্লিয়াসটা কিন্তু ফার্টিলাইজ হচ্ছে, শস্য নিউক্লিয়াস কিন্তু অলরেডি 2n সেট অফ ক্রোমোজোম থাকছে, তারপরে আবার যখন সেটা ফার্টিলাইজ হচ্ছে তখন কিন্তু সেখানে 3n সংখ্যক ক্রোমোজোম চলে আসছে। তাহলে এখানে আমরা n সংখ্যক ক্রোমোজোম কত হচ্ছে সেটা কিন্তু আমরা দেখে নেব। n সংখ্যক কত হয়ে যাচ্ছে, তার অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। 2n মানে 24 হলে n = 12 হয়ে যাবে। তাহলে আমাদেরকে 3nটা দিয়েছে, তাহলে 3n = কত হয়ে যাবে, তাহলে 12 × 3 হয়ে যাবে, তাহলে 36। এই n সংখ্যক যেটা আসছে এটা কিন্তু কিসের ক্রোমোজোম হয়ে যাচ্ছে, উদ্ভিদের যদি আমরা দেখি এইটা হয়ে যাচ্ছে কি পরাগরেণু, ঠিক আছে। বা হচ্ছে ডিম্বাণু, এইটা হচ্ছে কিন্তু এই n সেট অফ ক্রোমোজোম, এটা হচ্ছে n সেট অফ ক্রোমোজোম থাকছে। তার মানে পরাগরেণু বা ডিম্বাণু বললে 12 হবে। এবং আমাদের শস্য নিউক্লিয়াস বের করতে বলেছে যেটা হচ্ছে 3n সেট ক্রোমোজোম থাকে সেখানটায়, তাহলে সেটা হয়ে যাচ্ছে 36। তাহলে রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, অপশন ডি। দেখো আজকে কিন্তু এই ক্রোমোজোমের কিন্তু এই ধরনের নিউমেরিক্যালস গুলো আজকে হলো, যেই 3-4টে কোয়েশ্চেন এখানে কিন্তু আলোচনা হলো সবগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সবাই কিন্তু খুব ভালো করে এই নিউমেরিক্যাল গুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। এখানে যে ফর্মুলা গুলো রয়েছে বা কিভাবে করা হচ্ছে তার অ্যাপ্রোচটা কি রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে তোমরা একটু স্টাডি করবে, নিজেরা কিন্তু একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে। তাহলে কিন্তু এগুলো সহজে বুঝতে পারবে। যদি কোনো রকম কোনো প্রবলেম হয় অবশ্যই করে আমরা রয়েছি, আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ আমাদের গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন করবে এবং সেখানে কিন্তু তোমাদের সমস্ত রকম হেল্প কিন্তু করা হবে, ঠিক আছে। কোনো রকম হেজিটেশন না করে সেখান থেকে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন, আজকে সেটের আমাদের লাস্ট কোয়েশ্চেন দেখে নেবো কি রয়েছে। ওকে, বলছে দেখো ক্রসিং ওভার ঘটছে কোষ বিভাজনের কোন দশায়, ক্রসিং ওভার ঘটছে কোষ বিভাজনের কোন দশায়। অপশনগুলো দিয়েছে দেখো, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন নাকি কোনোটাই নয়। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন নাকি কোনোটাই নয়। জানি আমরা ক্রসিং ওভার ঘটছে কোথায়, ক্রসিং ওভার ঘটছে কি প্যাকাইটিন উপদশাতে আমাদের ক্রসিং ওভার ঘটছে। প্যাকাইটিন যেটা রয়েছে এই প্যাকাইটিনের মধ্যে কিন্তু কি হচ্ছে আমাদের ক্রসিং ওভার ঘটছে। ক্রসিং ওভারের ঘটনাটা আমরা জানি যে এখানে দেখছি কি আমাদের যে ক্রোমোজোম গুলো রয়েছে, ক্রোমোজোম গুলোর মধ্যে কি হচ্ছে খন্ডাংশ বিনিময় ঘটছে, ঠিক আছে। ক্রোমোজোম গুলোর মধ্যে কিন্তু আমরা দেখবো যে এখানে কিন্তু খন্ডাংশ বিনিময় ঘটে যাচ্ছে। এইটা হচ্ছে কি, এই দুটো হচ্ছে আমাদের সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে। এই দুটো হচ্ছে আমাদের সিস্টার ক্রোমাটিড। এরপরে কিন্তু আমরা একটু এটাকে ছবির সাহায্যে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব, ঠিক আছে। একটুখানি ছবির সাহায্যে এটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব যে ক্রসিং ওভারটা কিভাবে তোমাদের কিন্তু ঘটছে, একটু কিন্তু ভালো করে তোমরা খেয়াল করার চেষ্টা করবে। এবং ক্রসিং ওভারের যে স্টেজটা রয়েছে সেটা কিন্তু ঘটছে আমাদের কিন্তু মনে রাখতে হবে কোথায় না, আমাদের
প্যাকাইটিন উপদশাতে এরকম কিন্তু এই যে উপদশাগুলো রয়েছে এগুলো কিন্তু ভালো করে একটু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের এইটা যদি আমরা দেখি, ঠিক আছে, ক্রোমোজোম গুলো রয়েছে এবং এরপরে কি হবে ঘটনাটা, এগুলো আমরা জানি যে সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে, সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার, এগুলো হচ্ছে সিস্টার, ঠিক আছে, আর এবার এগুলো হচ্ছে সিস্টার। কিন্তু এই দুটো যদি আমরা নিয়ে নিই তখন এটা হয়ে যাবে নন সিস্টার, ঠিক আছে, নন সিস্টার, ঠিক আছে। তার মানে ঘটনাটা কি, নিজেদের গুলো হচ্ছে সিস্টার ক্রোমাটিড, যদি অন্য দুটো নিয়ে নিই তাহলে হয়ে যাচ্ছে আমাদের নন সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে। এরপরে যদি ঘটনাটা আমরা দেখি এরপরে কি হচ্ছে না, এরপরে ওই কায়াজমাটা গঠন হবে, মানে এই যে ক্রস শেপ, যেটা আমরা বলি যে ক্রস শেপ কায়াজমাটা গঠন হবে। তার মানে ঘটনাটা এরপরে যেটা ঘটবে সেটা হচ্ছে গিয়ে একটুখানি দেখার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা চলো, এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ঠিক এরকম হবে, ঠিক আছে। এরপরের ঘটনাটা কিন্তু ঠিক এরকম হবে, যেটা হচ্ছে গিয়ে এখন আমরা দেখব। এই যে নন সিস্টার ক্রোমাটিড গুলো আমরা কিন্তু দেখলাম, নন সিস্টার ক্রোমাটিড গুলো কি হবে, নন সিস্টার ক্রোমাটিড গুলো কিন্তু নিজেদের মধ্যে কিন্তু এভাবে একটা কায়াজমাটা গঠন করবে, ঠিক আছে, মানে একটা ক্রস শেপ কিন্তু এইভাবে গঠন করবে, ঠিক আছে। এইভাবে কিন্তু ঘটনাটা ঘটবে, ঠিক আছে। দেখো এই যে এখানটায় ক্রস শেপ হয়ে গেছে, এখানে ক্রস শেপ হয়েছে, তাহলে এই জায়গাটা দেখো একটা ক্রস শেপ হয়ে গেছে, তাহলে এইটাকে আমরা বলবো কায়াজমাটা, ঠিক আছে, ক্রস শেপ হয়ে গেছে। এরপরে আমরা দেখব এর পরের ঠিক স্টেজটা যেটা ঘটবে, এর পরের স্টেজে কি হয়ে যাবে না, এইখানে আমাদের কিন্তু এদের মধ্যে কিন্তু খন্ডাংশ বিনিময়টা কিন্তু হয়ে যাবে। এই যে ক্রোমোজোমের যে নন সিস্টার ক্রোমাটিড গুলোর মধ্যে এদের মধ্যে কিন্তু খন্ডাংশ বিনিময় ঘটে যাবে। তারপরে সেটাকে দেখতে কেমন হবে, তারপরে দেখতে কেমন হবে ঘটনাটা, তারপরে কিন্তু ঘটনাটা আমি এখানে ছোট্ট করে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি তোমাদের। এর পরের যে স্টেজটা সেটা কেমন হয়ে যাবে দেখো, ওকে, এর যে পরের স্টেজটা সেটা হয়ে যাচ্ছে ঠিক দেখতে এরকম হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এ সেকেন্ড, ওকে, এর পরের স্টেজটা ঠিক দেখতে এরকম হয়ে যাবে, ঠিক আছে। ভালো করে একটু খেয়াল করবে, এই জায়গাটা কিন্তু একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। এই যে জায়গাটা, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে। তাহলে দেখো কিভাবে কিন্তু ক্রসিং ওভারটা ঘটছে, ঠিক আছে, কিভাবে ক্রসিং ওভারটা ঘটছে একটু ভালো করে খেয়াল করবে। দেখো প্রথমে কিন্তু কি ছিল, দুটো আমাদের কিন্তু দেখতে পাচ্ছি যে ক্রোমোজোম রয়েছে, তাদের মধ্যে যেগুলো নিজেদের ক্রোমাটিড গুলো সেগুলোকে বলছি সিস্টার ক্রোমাটিড, আর যেগুলো দুটো আলাদা আলাদা ক্রোমাটিড রয়েছে সেগুলোকে আমরা বলছি নন সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে, নন সিস্টার ক্রোমাটিড। তাহলে এদের মধ্যে কি হলো, তারা কিন্তু একের উপরের উপর ওভারল্যাপ করলো, ঠিক আছে, একে অপরের উপর ওভারল্যাপ করার ফলে, ঠিক আছে, এখানে এই যে কায়াজমা গঠন করছে, তার মানে এক্স আকৃতির একটা এখানে গঠন করছে, ভালো করে এই জায়গাটা খেয়াল করবে। এবং তারপরেই হচ্ছে কি দেখা গেল, এখানে কিন্তু নিজেদের মধ্যে একটা খন্ডাংশ বিনিময় হয়ে গেল। তার মানে এই যে লাল রঙের যে নন সিস্টার ক্রোমাটিড এবং তারপরে সবুজ রঙের যে নন সিস্টার ক্রোমাটিড, দেখো এখানে কিন্তু লালের কিছুটা সবুজে চলে এসছে এবং সবুজের কিছুটা কিন্তু লালের মধ্যে চলে এসছে, ঠিক আছে। তাহলে এই যে ঘটনাটা ঘটলো এইটাকে আমরা বলবো ক্রসিং ওভার। এবং এই ঘটনাটা কোথায় ঘটছে, এই ঘটনাটা আমরা জানি যে এই ঘটনাটা ঘটছে আমাদের যে প্যাকাইটিন কোষ বিভাজনের যে প্যাকাইটিন উপদশা রয়েছে, এই প্যাকাইটিন উপদশার মধ্যেই কিন্তু এই ঘটনাটা ঘটছে, ঠিক আছে। চলো, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে আজকে এটাই ছিল আমাদের লাস্ট কোয়েশ্চেন। তো নেক্সট সেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, নেক্সট ক্লাসে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো এখানে কিন্তু তোমাদের দেখতেই পাবে, এখানে কিন্তু তোমাদের অ্যান্সার কিটা দেওয়া রয়েছে, তোমরা কিন্তু খুব সহজে অ্যান্সারটা করে নিতে পারবে, ঠিক আছে। নিজেরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে এবং নিজেরা কিন্তু আবার অ্যানালাইজ করতে পারবে অ্যান্সার গুলোকে।
চলো তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকবে এবং তার সঙ্গে বলে রাখি যে কোয়েশ্চেন বা আজকে ডিসকাস হলো সেগুলো নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে ক্লাসটা হচ্ছে এর যে ফ্রি পিডিএফস পাওয়ার জন্য অবশ্যই করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করবে। লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সহজে কিন্তু যোগাযোগ করে নিতে পারবে। তো চলো, ক্লাসগুলো কেমন লাগলো তোমাদের কিন্তু জানাবে এবং আমরা কি কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারো ক্লাসগুলো কেমন লাগছে। তার সঙ্গে সঙ্গে আর কোন টপিকের উপর তোমাদের ক্লাস প্রয়োজন সেটাও কিন্তু জানাতে পারো। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবে, প্র্যাকটিস করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।